أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربنا لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي زدني علما. Alhamdulillah, dear brothers, I welcome all of you to our today's class. You know that our today's topic is research methods. Hopefully, inshallah, you will benefit a lot from this class, and also I will try my best to make you understand and to make the topic easy, inshallah. So that's how, inshallah, we want to create knowledge and increase our knowledge, and that can be only possible by sharing our knowledge with each other. So I request all of you to be attentive to our class, inshallah. Then you will benefit a lot indeed. Okay, thank you so much. তাহলে আজকে আমরা আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে ক্লাসের টপিক কি? রিসার্চ মেথডস, নাকি? আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রিসার্চ মেথডস, মানে কি কি মেথড আমরা রিসার্চ করতে পারি আর কি কি মেথডে রিসার্চ হয়ে থাকে, এই সবগুলো ইনশাআল্লাহ আলোচনা করব ওয়ান বাই ওয়ান। প্রথম হচ্ছে কি কন্টেন্টস। আমাদের আজকে আলোচ্য বিষয়গুলো হচ্ছে, প্রথম হচ্ছে হিস্টোরিক্যাল রিসার্চ মেথড, 2 নাম্বার ডেফিনিশন অফ হিস্টোরিক্যাল রিসার্চ মেথডস, পারপাস অফ হিস্টোরিক্যাল রিসার্চ, sources of historical research, kinds of sources, primary and secondary, primary sources, secondary sources, characteristics of historical method, approaches to historical research, types of historical research, steps of historical research, limitations of historical research, and guidelines of historical research. তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই কন্টেন্ট গুলোর উপরে ভিত্তি করে আমরা বলতে পারি আজকের ক্লাসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবো আজকের এই ক্লাস থেকে। হিস্টোরিক্যাল রিসার্চ মেথড, এটা হচ্ছে কি, আমরা ঐতিহাসিক বিষয়গুলো নিয়ে আমরা যখন রিসার্চ করতে যাব তখন আমাদের কিছু রুলস রেগুলেশন জানা থাকতে হবে, কিছু পদ্ধতি। হ্যাঁ, আমরা যদি জেনে থাকি তাহলে আমাদের জন্য রিসার্চ করাটা কি হবে, সহজ হবে। হিস্ট্রি is the record of the changing process. History consists of changes which social structure undergo. হ্যালো হ্যাঁ, ভাই, একটু ডিস্টার্ব করি। সবার রেকর্ডিংটা বা ভিডিওটা অফ করে দিলে ভালো হয়। মানে আমাদের মনোযোগ দিতে সহজ হয়। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ইচ্ছা করলে আপনারা ভিডিও অফ রাখতে পারেন, সমস্যা নেই, যাতে করে আমাদের লেকচারটা আরো স্মুথ হয়। তো হিস্ট্রি is the record of changing processes, যে হিস্ট্রি কি হয়, চেঞ্জ হয়। আপনার হিস্ট্রি হচ্ছে কি একটা রেকর্ড, যে এটা কিসের রেকর্ড, আপনার আমাদের অতীতের যত কাজকর্ম হয়েছে, যত ইতিহাস, মানে যত ঘটনা ঘটছে এবং কত চেঞ্জ আসছে, পরিবর্তন আসছে আমাদের অতীতে, ভাঙ্গা গড়া চড়াই উতরাই এরকম আছে না ইতিহাসে। তো এই সমস্ত ঘটনার একটা রেকর্ড, এগুলাকে বলা হয় হিস্ট্রি। হিস্ট্রি কনসিস্ট অফ চেঞ্জেস হুইচ সোশ্যাল স্ট্রাকচারস আন্ডারগো। তো হিস্ট্রি কনসিস্ট অফ চেঞ্জেস, তাহলে হিস্ট্রি গঠিত হয় অনেক পরিবর্তনকে নিয়ে, যেটা আমাদের সামাজিক স্ট্রাকচার এটা কি করে, ভিত্তি করে এটা গড়ে ওঠে। সোশ্যাল সায়েন্টিস্ট স্টাডি দ্য পাস্ট টু গেইন এ বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য প্রেজেন্ট স্টেট অফ অ্যাফেয়ার্স। সোশ্যাল সায়েন্টিস্ট, সমাজ বিজ্ঞানীরা স্টাডি করে দ্য পাস্ট, অতীতকে। উদ্দেশ্য কি? টু গেইন এ বেটার আন্ডারস্ট্যান্ডিং, একটা ভালো
বুঝ পাওয়ার জন্য, ভালো জ্ঞান অর্জন করার জন্য, অফ দ্য প্রেজেন্ট, প্রেজেন্ট স্টেট অফ অ্যাফেয়ার্স, মানে কি বর্তমানের বর্তমানের সম্পর্কে ভালোভাবে জানার জন্য অতীতকে তারা কি করে, স্টাডি করে থাকে। কারণ আমরা যদি অতীত স্টাডি না করি, তাহলে আমরা কি কি হয়ে যাব, রুটলেস হয়ে যাব। এর জন্য আগে আমরা কি করতে হবে, অতীত স্টাডি করতে হবে, যে আমাদের আগের অবস্থানটা কি ছিল, আগে যারা রিসার্চ করছে তারা কি কি বিষয় রিসার্চ আহ করছে। আর আগের আগের রিসার্চ গুলো যখন আমরা আগে স্টাডি করতে পারবো, তখন কি নতুন করে জ্ঞান প্রডিউস করা এটা আমাদের জন্য সহজ হবে। এজন্য আগের লেখাগুলো অবশ্যই পড়তে হবে, আমাদের আগের ইতিহাস অবশ্যই জানতে হবে। হিস্ট্রি ইজ দ্য মিনিংফুল রেকর্ড অফ ম্যানস অ্যাচিভমেন্ট। এখানে বলা হচ্ছে ইতিহাসটা হচ্ছে কি আপনার মানুষের অর্জনের একটা রেকর্ড, এটা কি অর্থফুল রেকর্ড। ইট ইজ নট মেয়ারলি এ লিস্ট অফ ক্যারেক্টারিস্টিক্স অফ ক্রোনোলজিক্যাল ইভেন্টস। তো এটা এটা শুধুমাত্র আপনার গতানুগতিক সংঘটিত হওয়া কতগুলো ঘটনার সংকলনে না, বাট অ্যান ইন্টিগ্রেটেড অ্যাকাউন্ট অফ দ্য রিলেশনশিপ বিটুইন পার্সনস, ইভেন্টস, টাইমস এন্ড প্লেসেস। যে ঘটনাগুলো ঘটছে এটা আসলে অনেকগুলো বিষয়ের সাথে রিলেটেড, যেমন কি পার্সনস, ব্যক্তি ব্যক্তির সাথে, ইভেন্টস ঘটনা ঘটনার সাথে, টাইমস সময় এবং কি স্থান, এই সব কিছুর সমন্বয়ে কি হয়েছে আমাদের ইতিহাস, অতীতের ইতিহাস সৃষ্টি হয়েছে। ডেফিনিশন অফ হিস্টোরিক্যাল রিসার্চ মেথডস। এখন আমরা জানবো যে হিস্টোরিক্যাল রিসার্চ মেথডস এর সংজ্ঞাটা কি। এখানে কয়েকজন স্কলার যারা রিসার্চ নিয়ে পাণ্ডিত্য অর্জন করেছেন, যারা রিসার্চ মেথডোলজি লেখছেন, ওয়েস্টার্ন স্কলার, তাদের তাদের আমরা কিছু ডেফিনিশন এই জায়গায় নিয়ে আসছি। জন ডব্লিউ বেস্ট উনি বলছেন যে ম্যান ইউজেস হিস্ট্রি টু আন্ডারস্ট্যান্ড দ্য পাস্ট। মানুষ কি করে, ইতিহাসকে ব্যবহার করে থাকে অতীতকে বুঝবার জন্যে। অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রেজেন্ট ইন দ্য লাইট অফ পাস্ট ইভেন্টস অ্যান্ড ডেভেলপমেন্টস। অতীতে সংঘটিত হওয়া যত ঘটনা এবং উন্নয়ন, এগুলাকে মানে এগুলাকে স্টাডি করে তারা কি করে, বর্তমানকে বুঝতে চায়। তারা বর্তমানকে কি করতে চায়, বুঝতে চায়। তারপরে উনি বলছেন যে এফ এন ক্যারলিঙ্গার উনি বলতেছেন যে হিস্ট্রিক্যাল রিসার্চ ইন দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য সায়েন্টিফিক মেথড অফ ইনকোয়ারি টু হিস্টোরিক্যাল প্রবলেমস। উনি বলতেছেন যে হিস্টোরিক্যাল রিসার্চটা হচ্ছে কি দ্য অ্যাপ্লিকেশন অফ অফ সায়েন্টিফিক মেথড, যে বৈজ্ঞানিক পদ্ধতি কি করা, প্রয়োগ করা, কি উদ্দেশ্যে, অফ ইনকোয়ারি জানার জন্য, অনুসন্ধানের জন্য, টু হিস্টোরিক্যাল প্রবলেমস ঐতিহাসিক সমস্যা কি করার জন্য, উদ্ঘাটন করার জন্য। এই তারপরে রেডক্লিফ ব্রাউন উনি বলতেছেন যে হিস্টোরিক্যাল মেথড মে বি ডিফাইন্ড অ্যাজ এ সিস্টেম in which present day events are studied with reference to the events that took place in the past. উনি বলতেছেন যে হিস্টোরিক্যাল মেথড হচ্ছে কি মেবি ডিফাইন্ড, এটা কি সংজ্ঞায়িত করা যায় অ্যাজ এ সিস্টেম, একটা পদ্ধতি হিসেবে, ইন হুইচ প্রেজেন্ট ডে ইভেন্টস আর স্টাডিড, যেখানে বর্তমান দিনগুলো কি করা হয়, স্টাডি করা হয়, অধ্যয়ন, অধ্যয়ন অধ্যয়ন মানে বর্তমান দিনে সংঘটিত ঘটনাগুলো অধ্যয়ন করা হয়, উইথ রেফারেন্স টু দ্য ইভেন্টস দ্যাট টুক প্লেস ইন দ্য পাস্ট, যেটা যেগুলো কি অতীতে সংঘটিত হয়েছে সে সেগুলোর আলোকে। তো আপনার ওভারঅল হিস্টোরিক্যাল মেথড 6, এই যে ঐতিহাসিক যে এই রিসার্চের যেটা পদ্ধতি 6, এটা অনুসন্ধান করে টু ফাইন্ড এক্সপ্লানেশন অফ কোয়েশ্চেন্স অফ কারেন্ট ইন্টারেস্ট বাই অ্যান ইন্টেন্সিভ স্টাডি অফ দ্য পাস্ট। তো এটা হচ্ছে কি হিস্টোরিক্যাল মেথড, এই ঐতিহাসিক পদ্ধতি 6 এটা অনুসন্ধান করে, এটা খোঁজে টু ফাইন্ড এক্সপ্লানেশন কি করার জন্য, ব্যাখ্যা পাওয়ার জন্য, অফ কোয়েশ্চেন্স প্রশ্নের, কিসের প্রশ্ন, অফ কারেন্ট ইন্টারেস্ট বর্তমান আগ্রহ, বাই অ্যান ইন্টেন্সিভ স্টাডি অফ দ্য পাস্ট অতীতকে ইন্টেন্সিভলি একেবারে কেয়ারফুলি স্টাডি করার মাধ্যমে মানুষ কি করে, তার কোশ্চেনের ব্যাখ্যা খুঁজে থাকে।
Many studies in the field of economics, politics, sociology, education, and psychology are essentially historical in approach. তো উনি বলতে, তো এখানে ওভারঅল কথা হচ্ছে যে মেনি স্টাডিজ, অনেক অধ্যয়ন, ইন দা অথবা অনেক রিসার্চ গবেষণা, ইন দা ফিল্ড অফ ইকোনমিক্স, আপনার অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, তারপরে সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, আবার সাইকোলজির ক্ষেত্রে, যে এরকম অনেক স্টাডি স্টাডি আছে, এবং এগুলা আর এসেনশিয়ালি হিস্টোরিক্যাল ইন অ্যাপ্রোচ, এবং এগুলাকে ঐতিহাসিক পার্সপেক্টিভে কি করা হয়, স্টাডি করা হয়, রিসার্চ গবেষণা করা হয়। পারপাস অফ হিস্টোরিক্যাল রিসার্চ। তো হিস্টোরিক্যাল রিসার্চের উদ্দেশ্য কি? অনেকগুলো পারপাস আছে এখানে, যে মানুষ হিস্টোরিক্যাল ইভেন্ট গুলা নিয়ে, ঐতিহাসিক ঘটনা নিয়ে যে যে রিসার্চ করে থাকে, এর কিছু কি আছে, উদ্দেশ্য আছে। এক নম্বর উদ্দেশ্য হচ্ছে কি, historical researches provide important information concerning the effects of certain past practices and may suggest plans for future actions. যে historical research provide important information, যে ঐতিহাসিক রিসার্চ এগুলো আমাদেরকে কি দেয়, গুরুত্বপূর্ণ তথ্য দেয়, কি সম্পর্কে, কনসার্নিং দ্য ইফেক্টস অফ সার্টেন পাস্ট প্র্যাকটিসেস, অতীতের কিছু আপনার অনুশীলনী, কিছু ঘটনা, এগুলা সম্পর্কে আমাদেরকে কি দেয়, নিশ্চিত কিছু জ্ঞান দেয়। অ্যান্ড মে সাজেস্ট প্ল্যানস, এবং আমাদেরকে কিছু পরিকল্পনা দেয়, কিছু প্রস্তাবনাও দিয়ে থাকে ফর ফিউচার অ্যাকশনস, আমরা যেগুলা আমাদের ভবিষ্যতে ব্যবহার করতে পারি, অথবা কি আমাদের ভবিষ্যতের জন্য প্ল্যান পরিকল্পনা নিতে পারি এই জন্য। দুই নাম্বার, ইট অলসো অফার্স explanation of the how and why of many of the theories and practices that has developed and now prevails in the school and college. It also offers explanation, এটা এটা আমাদেরকে কি দেয়, আমাদেরকে ব্যাখ্যাও দেয়। কিসের ব্যাখ্যা? যে কিভাবে এবং কেন থিওরি যেগুলা গঠিত হয়েছে, তো এগুলা আমাদেরকে ব্যাখ্যা দেয় এইভাবে, যে এই থিওরি গুলা আপনার কিভাবে গঠিত হয়েছে এবং কেন এগুলা গঠিত হয়েছে, এগুলার ব্যাখ্যা আমাদেরকে দিয়ে থাকে। দ্যাট হ্যাজ ডেভেলপড অ্যান্ড নাও প্রিভেলস ইন দ্য স্কুল অ্যান্ড কলেজ। তো এই সমস্ত থিওরি কোথায়, আপনার যেগুলা বর্তমানে স্কুল কলেজে, এগুলা কি হচ্ছে আপনার, যেগুলা আপনার এখন বর্তমান এই সমস্ত জায়গায় প্রিভেলস আছে, মানে কি এগুলা প্রতিষ্ঠিত আছে। তিন নাম্বার, ইট কন্ট্রিবিউটস টু অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ফেনোমেনন স্টাডি। ইট কন্ট্রিবিউটস, এটা অবদান রাখে, টু অ্যান আন্ডারস্ট্যান্ডিং, একটা একটা বুঝের ক্ষেত্রে, অফ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ফেনোমেনন স্টাডি, যে এখানে ফেনোমেননের অর্থ হচ্ছে কি, ঘটনা, যে আপনার যে কোনো ঘটনা অধ্যয়ন করার ক্ষেত্রে এবং সেগুলাকে বুঝার ক্ষেত্রে এই হিস্টোরিক্যাল রিসার্চ কি কি রাখে, অবদান রাখে। ইট হেল্পস টু গেইন অ্যান অ্যাকিউরেট অ্যাকাউন্ট অফ দ্য পাস্ট। ইট হেল্পস, এটা সাহায্য করে, টু গেইন, অর্জন করতে, অ্যান অ্যাকিউরেট অ্যাকাউন্ট অফ দ্য পাস্ট, যে অতীতের একটা যথার্থ আপনার যথার্থ একটা ইনফরমেশন, যথার্থ একটা তথ্য পাওয়ার ক্ষেত্রে এটা আমাদেরকে কি করে, সাহায্য করে। ইট হেল্পস টু গেইন এ ক্লিয়ার পার্সপেক্টিভ অফ দ্য প্রেজেন্ট। আমরা অতীতকে স্টাডি করার মাধ্যমে বর্তমানকে জেনে থাকি। তো কেউ যদি বর্তমানকে স্টাডি করতে চায়, বর্তমান সম্পর্কে জানতে চায়, হি মাস্ট স্টাডি পাস্ট, তাকে অবশ্যই অতীত স্টাডি করতে হবে। যখন একজন ব্যক্তি অতীত স্টাডি করবে এবং সাথে বর্তমানকে স্টাডি করবে, তখন তার কাছে একটা মূল্যবান নলেজ ধরা দিবে। এতে সে কি করতে পারবে, এই জ্ঞান দিয়া ইন ফিউচারে সে কি করতে পারবে, সে ইন ফিউচারে মানুষকে গাইড দিতে পারবে, ভবিষ্যতের জন্য অনেক পথ 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 নির্দেশনা, অনেক গাইডলাইন সে কি করতে পারবে, মানুষকে দেখাইতে পারবে, মানুষের জন্য তৈরি করতে পারবে। তাহলে যে কোনো এটা আমরা যদি বর্তমানে কিছু করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, অতীত স্টাডি করতে হবে, অতীতের
ভুল ত্রুটি অথবা অতীতের রিসার্চ গবেষণা যা হয়েছে এগুলা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। ওই যে কিছু মানুষ বলে না যে যে ইতিহাসের অন্যতম শিক্ষা হচ্ছে কি ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, আছে না এরকম কথাবার্তা? তো জি। তো আমাদেরকে কি করতে হবে, ইতিহাস পড়তে হবে, সাথে সাথে ওখান থেকে শিক্ষাও নিতে হবে। আর যারা ইতিহাস থেকে শিক্ষা নেয় না তাদের কি হয়, পতন হয়। তারা আপনার ধ্বংস হয়ে যায়, তারা তাদের অস্তিত্ব হারিয়ে ফেলে। তো যার এক্সাম্পল হচ্ছে আমাদের এই যে একটা রেজিম চেঞ্জ, হ্যাঁ ঠিক না, যে একটা রেজিম আমাদের উপরে চেপে বসেছিল গত 15-16 বছর। তো এই রেজিম কিন্তু তাদের তাদের আগের ইতিহাস থেকে শিক্ষা নেয়নি, এবং পৃথিবীতে যারা এরকম জালেম স্বৈরাচার ছিল তাদের পতন কিভাবে হয়েছে, তো ওগুলা থেকে তারা শিক্ষা নেয়নি। তো যার ফলে তারা এমন ভাবে তাদের পতন নিয়ে আসছে যেটা তারা কখনো ভাবতে পারে নাই, কল্পনাও করতে পারে নাই। তাহলে মানুষ যখন অতীতকে স্টাডি করে, আপনার আগের ঘটনাগুলো স্টাডি করে, তখন মানুষ সেখান থেকে শিক্ষা নিতে পারে। আর যারা অতীত পড়ে না, অতীত স্টাডি করে না, তারা কি হয়ে যায়, এক পর্যায়ে ক্ষমতা পেলে দাম্ভিক হয়ে যায়, অহংকারী হয়ে যায়, এবং তারা অতীতকে ভুলে যায়। তারা ভাবে যে তারা কখনো তাদের অবস্থা উম, চেঞ্জ হবেন, এটা যেভাবে আছে এটা এইভাবে থাকবে, ইজ রং। তারপর এখানে বলা হচ্ছে যে সোর্সেস অফ হিস্টোরিক্যাল রিসার্চ। এখন এই যে আমরা ঐতিহাসিক যে রিসার্চ গুলো আমরা করব, এই রিসার্চে কিছু কি আছে, সোর্স আছে। সোর্স অনেকগুলো সোর্স আছে। যেমন আমরা যদি ঐতিহাসিক কোনো ঘটনা, ঐতিহাসিক কোনো ইভেন্ট অথবা ঐতিহাসিক কোনো একটা ইস্যু নিয়ে আমরা যখন রিসার্চ করতে যাব, তখন আমরা এর জন্য আমাদের কিছু কি লাগবে, ডেটা লাগবে না, কিছু তথ্য লাগবে। তো এগুলো আমরা কোথায় পাবো, এই সম্পর্কে এখানে আছে। তো যেমন অটোবায়োগ্রাফিস। অটোবায়োগ্রাফিস মানে কি, মানুষের জীবনী, লাইফ স্টোরি। হ্যাঁ, আহ, মানুষের লাইফ স্টোরি স্টাডি করতে হবে, আগে যারা ছিল বড় বড় লোক, ব্যক্তিত্ব ছিল, তাদের বায়োগ্রাফি স্টাডি করে আমরা তথ্য পেতে পারি। তারপরে ডায়েরিজ, হুম, তারপরে কি কনফেশনস, তারপরে হচ্ছে মেমোরিজ, পার্সোনাল লেটার্স, অ্যাক্সেসিবল ডকুমেন্টস। অ্যাক্সেসিবল ডকুমেন্টস হচ্ছে কি, এগুলা এগুলা ইয়া আমাদের ইউনিভার্সিটিতে আছে, আমি দেখছি দেখছি কি লাইব্রেরিতে, এগুলো আপনার ওই ইয়ার মতো রাখে, এই আপনার ক্যাসেটের মতো রাখে। আপনার ওই যে ইয়া ইয়া আছে না, সিডি আছে না, সিডি সিডি, ওই সিডির ভিতর রাখে। আবার কিছু আছে মনে করেন অনেক আগের লেখা, ও মানে অনেক আগের লেখা, এগুলা ভালোভাবে আমরা খালি চোখে দেখতে পারবো না, মানে এক ধরনের গ্লাস আছে, ওগুলা দিয়ে পড়তে হয়, দেখতে হয়। তো অ্যাক্সেসিবল ডকুমেন্টস মানে আবার এমন কিছু ডকুমেন্ট আছে যেগুলোতে মানুষের অ্যাক্সেস দেয় না সাধারণত, ইউনিভার্সিটি হোক অথবা কোনো সংস্থা হোক। তো অ্যাক্সেসিবল ডকুমেন্টস, তো যেগুলাতে মানুষের অ্যাক্সেস আছে এগুলো পড়তে হবে। তারপরে নিউজ পেপার্স, পত্র পত্রিকা। তো মনে করেন হেফাজতের ঘটনাটা, ওই যে 5ই মার্চ ইয়া শাপলা চত্বরে কি ঘটছে, হ্যাঁ, ওই ইভেন্টটা, ওই ঘটনাটা যদি আপনি পুরোপুরি রিসার্চ গবেষণা করতে চান, তাহলে অন্যতম একটা মাধ্যম হচ্ছে কি, তখনকার সময় যে সমস্ত পত্র পত্রিকা ছিল ওগুলা স্টাডি করতে হবে। অ্যান্ড লিটারেচার, এবং কি এই সম্পর্কে যত সাহিত্য গড়ে উঠছে এই সাহিত্যগুলো পড়তে হবে। বুকস, যত বই লেখা হয়েছে বইগুলা পড়তে হবে। অ্যান্ড ম্যাগাজিন, যত ম্যাগাজিন লেখা হয়েছে ম্যাগাজিন। কালচারাল অ্যান্ড অ্যানালিটিক্যাল হিস্ট্রি ম্যাটেরিয়াল, হ্যাঁ, যে কালচারাল অ্যান্ড অ্যানালিটিক্যাল হিস্ট্রি ম্যাটেরিয়াল, যে সাংস্কৃতিক এবং কি অ্যানালিটিক্যাল হিস্ট্রি ম্যাটেরিয়াল, এগুলো হচ্ছে কি মনে করেন সাংস্কৃতিক, হয়তোবা ওগুলোর উপর ভিত্তি করে কোনো একটা নাটক হয়েছে কিনা, অথবা ইয়া সাংস্কৃতিক কোনো কিছু আপনার তৈরি করা হয়েছে কিনা, ওখান থেকেও তথ্য নেওয়া যায়। তারপর কি আর্টিস্টিক ম্যাটেরিয়ালস, আর্ট করে না, আর্ট, এই যে মনে করেন আর্ট থেকে, আর্টের ম্যাটেরিয়াল থেকেও আপনার তথ্য নেওয়া যায়। মনে করেন এই যে আমাদের এই রিসেন্ট যে একটা রিভলিউশন হলো, ওই যে দেয়ালে গ্রাফিতি আছে না, ওগুলো কিন্তু কি আপনার
মানে এইরকম যদি আগের অতীতের রাজা বাদশাহ অথবা অতীতে আগে যারা ধ্বংস হয়ে গেছে এরকম, তাদের যদি কোনো এরকম আর্ট থাকে, লেখা থাকে, তখন ওখান থেকেও কি করা যায়, তথ্য সংগ্রহ করা যায়। হিস্টোরিক্যাল পেইন্টিং যেমন ঐতিহাসিক পেইন্টিং, ওখান থেকেও তথ্য নেওয়া যায়। তারপর কি পোর্ট্রেটস, চার্টস, এটসেট্রা, এগুলো থেকেও তথ্য নেওয়া যায়। তাহলে এগুলা হচ্ছে কি সোর্সেস অফ হিস্টোরিক্যাল রিসার্চ। এগুলা স্টাডি করার মাধ্যমে আমরা তথ্য পেতে পারি। কাইন্ডস অফ সোর্সেস। এখন আসেন সোর্স কয় প্রকার। এখানে সোর্সকে দুই ভাগে ভাগ করা হয়েছে, প্রাইমারি সোর্স অ্যান্ড সেকেন্ডারি সোর্স। এখন প্রাইমারি সোর্স হচ্ছে কোনগুলো, দ্য অরিজিনাল ডকুমেন্টস আর টার্মড অ্যাজ প্রাইমারি সোর্সেস, যেগুলো অরিজিনাল এগুলাকে বলা হয় কি প্রাইমারি সোর্সেস। দিস আর সলিড বেসিস অফ হিস্টোরিক্যাল রিসার্চ অ্যান্ড আর হাইলি প্রাইসড বাই এ হিস্টোরিয়ান। তো এই প্রাইমারি সোর্সেস গুলা হচ্ছে কি একেবারে সলিড, একেবারে সলিড সলিড ম্যাটেরিয়াল। তো এগুলা হচ্ছে কি হাইলি প্রাইসড, একেবারে মানে এগুলাকে সর্বোচ্চ মূল্য দেওয়া হয় বাই হিস্টোরিয়ান, ঐতিহাসিক যারা অথবা ঐতিহাসিকরা এগুলাকে হাইলি দিয়ে থাকে, মূল্য দিয়ে থাকে। ক্যারোলিনজার উনি বলতেছেন যে প্রাইমারি সোর্স কি। উনি প্রাইমারি সোর্সের সংজ্ঞা দিতে গিয়ে বলছেন যে এ প্রাইমারি সোর্স ইজ দি অনলি repository of an historical datum, যে হ্যাঁ, তো উনি বলতেছেন যে এ প্রাইমারি সোর্স ইজ দ্য অনলি রেপোজিটরি। রেপোজিটরি অর্থ হচ্ছে কি আপনার একটা একটা ইনফরমেশন অথবা তথ্য রাখার একটা কি বক্স। হ্যাঁ, যেমন আপনার এমন কিছু ইউনিভার্সিটি আছে না, যারা তাদের শিক্ষক অথবা শিক্ষার্থীরা যে সমস্ত রিসার্চ গবেষণা করে এগুলা পাবলিশ করে এমন একটা বক্সে রাখে, অথবা আপনার এগুলা আমরা দেখি আমাদের ইউনিভার্সিটিতে আছে। তো এগুলো একমাত্র ওখানে আপনার ইমেল নাম্বার দিতে হয়, পাসওয়ার্ড দিতে হয়, আবার ইউনিভার্সিটি আইডি দিতে হয়, দিয়ে টিয়ে তারপরে ঢুকিয়ে ওখান থেকে আপনার মাস্টার্স এর রিসার্চ অথবা পিএইচডি রিসার্চ অথবা আর্টিকেল ওখান থেকে ডাউনলোড করা যায়। তো তো কিছু কিছু ইউনিভার্সিটি এগুলা রাখে আপনার রেপোজিটরি। তো এখানে বলা হচ্ছে যে এ প্রাইমারি সোর্স ইজ দ্য অনলি রেপোজিটরি অফ অ্যান হিস্টোরিক্যাল ডাটাম। এখানে ডাটাবার অর্থ হচ্ছে কি এ সিঙ্গেল পিস অফ ইনফরমেশন ফ্যাক্ট। এখানে ডাটাবার অর্থ হচ্ছে কি, মনে করেন তথ্য, ফ্যাক্ট মানে সত্য ঘটনা। তো লাইক অ্যান অরিজিনাল রেকর্ড কেপ্ট অফ অ্যান ইম্পর্টেন্ট অকেশন, যে এটা হচ্ছে কি আপনার একেবারে সদ্য ঘটে যাওয়া ঘটনা, অথবা কি অরিজিনাল আসল আসল রেকর্ড অফ অ্যান ইম্পর্টেন্ট অকেশন, একটা গুরুত্বপূর্ণ ঘটনা। অ্যান আই উইটনেস ডিসক্রিপশন অফ অ্যান ইভেন্ট, অথবা একটি ঘটনার একেবারে চাক্ষুষ কি বর্ণনা। এগুলো হচ্ছে কি প্রাইমারি সোর্স। যেমন কেউ যদি বলে যে আমি দেখছি যে এই ঘটনাটা এইভাবে ঘটতে, আমি দেখেছি আবু সাইদকে তারা কিভাবে একেবারে গুলি করে মারছে, মানে এগুলো হচ্ছে কি একেবারে চোখে দেখা চাক্ষুষ এরকম আর কি। তারপরে এ ফটোগ্রাফ, একটা ছবি, এটাও কিন্তু কি প্রাইমারি সোর্স। মিনিটস অফ অর্গানাইজেশন মিটিং এন্ড সো অন। তারপরে একটি আপনার সংগঠন অথবা অথবা হ্যাঁ, এরা যে একটা মিটিং করছে, এই যে মিটিং এ আপনার কত মিনিট হচ্ছে, এটাও কি আপনার প্রাইমারি সোর্স। তাহলে আমরা প্রাইমারি সোর্স সম্পর্কে এই ধারণাগুলো আমরা পেলাম। এরপরে আসেন প্রাইমারি সোর্সের আরো কিছু উদাহরণ আছে এখানে। ডকুমেন্ট আপনার ডকুমেন্ট অর রেকর্ডস। তো এখানে বলা হচ্ছে দিস আর মেনটেন্ড অ্যান্ড রিটেন বাই অ্যাকচুয়াল পার্টিসিপেন্ট অর উইটনেস অফ অ্যান ইভেন্ট। These sources are produced for the purpose of transmitting information to be used in the future. তো এখানে আপনার বলতেছেন যে দিস আর মেনটেন্ড অ্যান্ড রিটেন, এই ডকুমেন্ট গুলা কি করা হয়, মেনটেন করা হয়, লেখা হয় বাই অ্যাকচুয়াল পার্টিসিপেন্ট, অ্যাকচুয়াল অংশগ্রহণকারীদের দ্বারা, অর উইটনেস অফ অ্যান ইভেন্ট, অথবা
কোন একটা ঘটনার সাক্ষীদের দ্বারা লিখিত হয়। দিস সোর্সেস আর প্রডিউসড, এই সোর্স গুলা তৈরি করা হয় ফর দ্য পারপাস অফ ট্রান্সমিটিং ইনফরমেশন, যে তথ্য কি করার জন্য, তথ্য সরবরাহে করার জন্য, টু বি ইউজড ইন দ্য ফিউচার, যে ভবিষ্যতে। এখন মনে করেন এই যে আমাদের যে একটা রিভলিউশন ঘটে গেল, এই রিভলিউশন সম্পর্কে আমরা যদি না লিখি, না লেখালেখি করি, এই ঘটে যাওয়া এই তথ্যগুলো দিয়ে যদি আমরা বই পুস্তক না লিখি, উপন্যাস, কবিতা, নাটক, সিরিয়াল, এগুলো যদি না বানাই, তাহলে আমাদের এই ঘটনাগুলো হারিয়ে যাবে। এই ঘটনাগুলো কি হবে, হারিয়ে যাবে। পরে আবার ইন ফিউচার, ভবিষ্যতের জন্য আমরা কিন্তু যখন রিসার্চ গবেষণা করতে যাব, তখন কিন্তু তারা ভালো কোনো তথ্য পাবে না। এই জন্য ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য, ভবিষ্যৎকে শক্তিশালী করার জন্য আমাদের বর্তমানে সংগঠিত হওয়া যেটা রিভলিউশন হয়েছে, এগুলা সম্পর্কে কি কি করতে হবে, লিখতে হবে। এগুলাকে বিভিন্ন ভাবে আমাদের সংরক্ষণ করতে হবে। এটা হোক লিখার মাধ্যমে, অথবা অথবা আপনার ড্রামা, নাটক, এগুলার মাধ্যমে এই সমস্ত ঘটনা কি করা যায়, সংরক্ষণ করা যায়। অথবা অথবা কি মিউজিয়ামে আপনার এই যে যে সমস্ত গ্রাফিতি গুলা আর্ট করছে, আঁকছে, এগুলো সংরক্ষণের মাধ্যমে এই ঘটনাকে কি করা যায়, আপনার বন্দি করে রাখা যায়, যেগুলো আমাদেরকে ফিউচারে কি দিবে, পথ দেখাবে। তো এখানে বলতেছে যে এরকম উদাহরণ দিয়েছে, ডকুমেন্টস ক্লাসিফাইড অ্যাজ প্রাইমারি সোর্সেস আর কনস্টিটিউশন। তো প্রাইমারি আপনার ডকুমেন্টের ক্ষেত্রে উদাহরণ আসছে এইভাবে, যে কনস্টিটিউশন, আপনার সংবিধান, একটা রাষ্ট্রের সংবিধান, এটাও কিন্তু কি প্রাইমারি সোর্স। চার্টার্স, আপনার চার্ট, লজ, আইন কানুন, কোর্ট ডিসিশনস, আপনার কোর্টে যে সমস্ত ডিসিশন গুলা পাস হয়, ডায়েরিজ, ডিডস, আপনার কাজকর্ম, তারপরে কি জিনিওলজিস, কন্ট্রাক্টস, উইলস, হ্যাঁ, তারপরে কি অটোবায়োগ্রাফি অলরেডি আসছে, লেটার্স, অফিসিয়াল মিনিটস অর রেকর্ডস, এগুলা, পারমিটস, লাইসেন্স, এফিডেভিটস, তারপরে হচ্ছে কি ডেপোজিশনস, ডিক্লারেশনস, প্রোক্লামেশনস, সার্টিফিকেটস, লিস্ট, বিলস, হ্যান্ডবিলস, রিসিপ্টস, তারপরে কি নিউজ পেপার, ম্যাগাজিন, অ্যাকাউন্টস, ম্যাপস, ডায়াগ্রামস, বুকস, প্যাম্পলেটস, ক্যাটালগস, ফিল্মস, পিকচার্স, পেইন্টিংস, রেকর্ডিং, ট্রান্সক্রিপশনস এন্ড রিসার্চ রিপোর্ট, এই সবগুলো হচ্ছে কি প্রাইমারি সোর্সেস। প্রাইমারি সোর্সেস এখানে আরো আছে, যেমন এর সাথে প্যামফ্লেট শব্দের অর্থটা কি? হ্যাঁ, এই প্যাম্পলেটস। প্যামফ্লেট এই শব্দটার অর্থটা কি? হ্যাঁ, প্যাম্পলেটস হচ্ছে কি আপনার জি। ওই যে ইয়া ইয়া এটাকে বলা হয় বুকলেট আছে না, বুকলেট, ছোট বই, পুস্তিকা এরকম, পুস্তিকা বা পুস্তিকা আর কি। ছোট বই। ছোট জি। পুস্তিকা। হ্যাঁ, তারপরে প্রাইমারি সোর্সের ভিতরে আরো আছে রিমেইনস অর কি রিলিক্স। রিমেইনস এর 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 ব্যাখ্যা আসতেছে, আপনারা পাইবেন যে দিস আর অ্যাসোসিয়েটেড উইথ এ পার্সন, গ্রুপ, period, fossils, skeletons, tools, weapons, food utensils, clothing, buildings, furniture, coins, art, objects, pictures, and painting are example of lyrics. লিরিক্স এর শাব্দিক অর্থ হচ্ছে ধ্বংসাবশেষ, আপনার রুইন্স। মনে করেন একটা আহ, একটা আপনার আপনার একটা আর কি ঘর আর কি ধ্বংস হয়ে গেল, কিন্তু ওখানে কিছু কি কি থাকে, কিছু নিদর্শন থাকে। তো এগুলাকে বলা হয় কি লিরিক্স। তো এই লিরিক্স এর উদাহরণ দিতে গিয়ে আপনার এই সমস্ত ঘটনা, এই সমস্ত উদাহরণগুলো আসছে, যেমন কি পেরিয়ড, যেমন একটা সময়। তারপরে হচ্ছে কি ফসিলস, ফসিল সম্পর্কে অবশ্যই আপনারা জানেন, উম, যে জীবাশ্ম জ্বালানি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপর হচ্ছে কি স্কেলেটন, মানুষের ওই যে বডির, কঙ্কাল, হ্যাঁ, হ্যাঁ, মাথার খুলি। কঙ্কাল, হ্যাঁ, পাতারকুলি, টুলস, যন্ত্রপাতি, উইপন্স। এই যে মনে করেন থার্ড ফার্স্ট ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে কি কি ধরনের যন্ত্র অস্ত্র ব্যবহার করা হয়েছে, ওগুলা নিয়ে রিসার্চ করতে গেলে এই যে উইপন্স, অস্ত্র। তারপরে ফুড আটেনসাইলস, মানে কি খাবারের বাসনপত্র, আছে না এরকম, ওই যে আগের আমলের জি। রাজা বাদশারা, যে তাদের প্যালেস গুলা যে ধ্বংস হয়ে গেছে, ওখানে তারা বিভিন্ন ধরনের, এখন যারা রিসার্চ গবেষণা করে, তারা বিভিন্ন ধরনের কি পায়, পাত্র পায়, পেয়ালা পায়, তারা যে ব্যবহার করছে হাড়ি পাতিল, ওগুলা পায়। তারপরে ক্লোদিং, তাদের ব্যবহৃত আপনার কাপড় চোপড়,
বিল্ডিংস, তারা যে বিল্ডিং বানাইছে কি দিয়ে বানাইছে, এই যে মনে করেন মিশরের যে ইয়ে পিরামিড, এগুলো তারা কি দিয়ে তৈরি করছে। এখনকার মানুষে এগুলো দেখে কি হয়, অ্যাস্টনিশড হয়, মানে হতবাক হয় যে এত বড় পিরামিড তারা কিভাবে বানালো। এক একটা ব্লক কত বিশাল বিশাল, তাহলে একজন মানুষের পক্ষে একটা ব্লক এত উপরে উঠানো সম্ভব না। তারপরে হচ্ছে হচ্ছে কি ফার্নিচার, তারা যে যে সমস্ত ফার্নিচার গুলো ব্যবহার করছে, এখন খাট, এই যে আমরা ইয়াতে গেছি, আমাদের শাহবাগে যে একটা জাদুঘর আছে না, যে মিউজিয়াম। জাতীয় জাদুঘর। হ্যাঁ, তো তো এখানে গেলে আপনি দেখবেন যে আগের রাজা বাদশারা কি কি ধরনের খাট ব্যবহার করতেন। তো ওখানে আছে দেখছি এরকম, মানে খাট পর্যন্ত রাখছে, যে আমাদের এই বেঙ্গলে, আমাদের এই বাংলাদেশে আগে যে সমস্ত রাজারা ছিল তারা কি কি ধরনের খাট ব্যবহার করছে, এই সব ওখানে সংরক্ষিত আছে। তারপরে কয়েন্স, তারা কি কি ধরনের কয়েন ব্যবহার করতো। আগে তো মনে করেন আমরা কিছু কয়েন দেখছি, 10 পয়সা 5 পয়সা, এগুলো তো এখন নাই। তারপরে আর্ট অবজেক্টস, হ্যাঁ, পিকচার্স এন্ড পেইন্টিংস আর এক্সাম্পল অফ লিরিক্স, এগুলো হচ্ছে কি আপনার ইয়া ধ্বংসাবশেষের কি উদা উদাহরণ। তো এগুলো কিন্তু প্রাইমারি সোর্স। তারপরে ওরাল টেস্টিমনি, দিস আর স্পোকেন অ্যাকাউন্ট অফ উইটনেস অর পার্টিসিপেন্ট ইন অ্যান ইভেন্ট। ওরাল টেস্টিমনি মানে কি, মৌখিক সাক্ষ্য গ্রহণ করা কারো কাছ থেকে, যে আহ, যে সে এটা দেখছে একেবারে হুবহু। তারপরে ইট ইজ অবটেইনড ইন এ পার্সোনাল ইন্টারভিউ, এটা পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে তার কাছ থেকে নেওয়া যায়। যেমন আমার এক ক্লাসমেট, ও মালয়েশিয়া থেকে পিএইচডি শেষ করছে। ও আপনার মুক্তিযুদ্ধের কিছু অংশ নিয়ে রিসার্চ করছে। তো এই ক্ষেত্রে সে দেখলাম আপনার ওই যে ডক্টর কামাল হাসান, ওনার কাছ থেকে পার্সোনাল ইন্টারভিউ নিছে। তারপরে ইয়া আপনার ওই যে কাদের সিদ্দিকী, ওনার কাছ থেকেও ইন্টারভিউ নিছে। তাহলে এটা হচ্ছে কি ওরাল টেস্টিমনি, তার কাছ থেকে কি মৌখিক সাক্ষ্য গ্রহণ করা। তো এরকম it may be recorded or transcribed as the witness relates his experiences। তো এর মাধ্যমে আপনার আহ, তার যে অভিজ্ঞতা এবং সে যে দেখছে এই ঘটনাগুলো সে কি করতে পারে, আপনার ওই ইন্টারভিউর মাধ্যমে বলতে পারে। এবং যিনি ইন্টারভিউ নিবে এগুলারে কি করবে, সংরক্ষণ করবে অ্যাজ এ প্রাইমারি সোর্স হিসেবে। এখন আসেন আমরা সেকেন্ডারি সোর্স নিয়ে আলোচনা করতেছি। প্রাইমারি সোর্স সম্পর্কে আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি জানলাম। এখন সেকেন্ডারি সোর্স। তো সেকেন্ডারি সোর্সের সংজ্ঞা দিতে গিয়া কার্লিঙ্গার উনি বলেছেন যে এ সেকেন্ডারি সোর্স ইজ অ্যান অ্যাকাউন্ট, যে a secondary source is an account or record of an historical event or circumstance one or more steps removed from an original history। এটা হচ্ছে কি আপনার এমন ঘটনা যেটা তার অরিজিনাল হিস্ট্রি থেকে কি করা হয়েছে, মুছে দেওয়া হয়েছে, কিন্তু জাস্ট ওইটার উপরে ধারণা করে লেখা হয়েছে। তো এই জন্য এটা এটা কি অরিজিনাল না, মানে এটা প্রাইমারি সোর্স না, it is now a secondary source। তো secondary source এর আরো একটু ব্যাখ্যা, secondary sources are the reports of a person who relates the testimony of actual witness of or participant in an event। The writer of the secondary source who was not on the scene of the event। তো তো এখন সেকেন্ডারি সোর্স যিনি লেখছেন উনি মনে করেন ওই ঘটনা নিজ চোখে দেখে নাই, উনি কি করছে মানুষের কাছ থেকে শুনে শুনে লেখছে। তো এই জন্য এটা কি সেকেন্ডারি সোর্স। আর যদি উনি ওই যুদ্ধে অংশগ্রহণ করতো, এখন এখন মনে করেন আমাদের এই রিভলিউশনে যারা অংশগ্রহণ করছে, রাজপথে ছিল, গুলি খাইছে, টিয়ার শেল খেয়েছে, এরা যদি কিছু লিখে তখন এটা হবে কি প্রাইমারি সোর্স। আর যারা বিদেশে ছিল, মনে করেন অনেক দূরে ছিল, এরা এরা মনে করেন এই সমস্ত ঘটনা দেখে দেখে যদি লেখে তখন এটা হবে কি সেকেন্ডারি সোর্স। এরকম। তো মেয়ারলি রিপোর্টস হোয়াট দ্য পার্সন ওয়াজ দেয়ার সেইড অর রট। তো এগুলো হচ্ছে কি মানুষ এই ঘটনা সম্পর্কে যা বলছে যা দেখছে এগুলো যদি লেখা হয় তখন এটা কি হবে, সেকেন্ডারি সোর্স হবে। মোস্ট হিস্ট্রি বুকস অ্যান্ড এনসাইক্লোপিডিয়াস আর দ্য এক্সাম্পলস অফ সেকেন্ডারি সোর্স। তাহলে অনেক লিখিত বই, অনেক হিস্ট্রি, ইতিহাস সম্বলিত লিখিত বই,
তারপর হচ্ছে এনসাইক্লোপিডিয়া, এগুলোও কি সেকেন্ডারি সোর্স হিসাবে কাউন্ট করা হয়। ক্যারেক্টারিস্টিক্স অফ হিস্টোরিক্যাল মেথড। এই আমাদের আর 3 মিনিট পরে এই ভিডিওটা, এই রেকর্ডটা শেষ হয়ে যাবে, তখন আমরা আরেকটা লিঙ্ক ইনশাল্লাহ পাঠাবো আপনাদের কাছে। তো ক্যারেক্টারিস্টিক্স অফ হিস্টোরিক্যাল মেথড, এখন এই হিস্টোরিক্যাল মেথডের কিছু কি আছে, বৈশিষ্ট্য আছে, তো আমরা এগুলা এখানে আলোচনা করবো ইনশাল্লাহ। হিস্টোরিক্যাল মেথড ইজ ইউনিভার্সাল, যে এই ঐতিহাসিক মেথডটা, পদ্ধতিটা, এটা হচ্ছে কি একটা ইউনিভার্সাল, মানে কি জগৎময়, বিশ্বময়, এটা ইউনিভার্সাল। Historical method involves very deep and intensive investigation of material that already exist. তো উনি বলতেছে যে হিস্টোরিক্যাল মেথড ইনভলভস ভেরি ডিপ অ্যান্ড ইন্টেন্সিভ ইনভেস্টিগেশন। এটা এটা করতে গেলে, হিস্টোরিক্যাল মেথড রিসার্চ করতে গেলে অনেক ইন্টেন্সিভ ইনভেস্টিগেশন করতে হয়, মানে কি একেবারে পুঙ্খানুপুঙ্খ রূপে ইনভেস্টিগেট করতে হয় অফ ম্যাটেরিয়াল দ্যাট অলরেডি এক্সিস্ট। যে মনে করেন ইয়া এই যে যে অস্ত্র দিয়া মানুষগুলোকে মারা হলো, তো এগুলা কি আমাদের দেশীয় অস্ত্র নাকি বাইরের অস্ত্র, অথবা কোন দেশীয় অস্ত্র, এগুলা কি করতে হয়, একেবারে ডিপলি ইনভেস্টিগেট করতে হয়, গবেষণা গবেষণা করতে হয় এরকম। তারপর হিস্টোরিক্যাল ফ্যাক্টস ক্যান নট বি রিপিটেড, যে ঐতিহাসিক ঘটনাগুলা কি 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 হয় না, আপনার পুনরাবৃত্তির ঘটে না, ইন এন অ্যাকুরেট ফ্যাশন অ্যাজ ক্যান বি ডান ইন ল্যাবরেটরি অবজারভেশন। তারপরে হচ্ছে কি অনলি সাচ প্রবলেমস হুইচ আর বেসড অন হিস্টোরিক্যাল রেকর্ডস ক্যান বি ইনভেস্টিগেটেড বাই ফলোয়িং দিস অ্যাপ্রোচ। অনলি সাচ প্রবলেমস, অনলি এই সমস্যাগুলো যেগুলা হচ্ছে কি বেসড অন হিস্টোরিক্যাল রেকর্ডস, ঐতিহাসিক ঘটনার উপরে ভিত্তি করে আপনার গঠিত হয়েছে, ক্যান বি ইনভেস্টিগেটেড, এগুলার কি করা যায়, ইনভেস্টিগেট করা যায়, আপনার উদ্ঘাটন করা যায়, এগুলো নিয়ে পর্যালোচনা করা যায় বাই বাই ফলোইং দিস অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচে। তারপর হচ্ছে কি historical approach to research is the application of scientific method to historical problems. তো এই ঐতিহাসিক অ্যাপ্রোচটা হচ্ছে কি আপনার একটা বৈজ্ঞানিক পদ্ধতি। তারপরে ইন হিস্টোরিক্যাল মেথড হাইপোথেসিস মে অর মে নট বি ফর্মুলেটেড ডিপেন্ডিং আপন দ্য নেচার অফ দ্য রিসার্চ। তো এখন এই রিসার্চটা কোন ধরনের হয়ে থাকে, আপনার কোন ধরনের রিসার্চ, এটা পদ্ধতিটা সেটার উপরে কি করে, নির্ভর করে। তারপরে দ্য ইন্টারপ্রিটেশন অফ ডেটা এন্টায়ারলি ডিপেন্ডস আপন দ্য টপিক অফ দ্য রিসার্চ, যে আপনার আপনি ইন্টারপ্রিট করবেন, ব্যাখ্যা যে করবেন ডেটা গুলোকে, এটাকে আপনি আপনার এই ইন্টারপ্রিটেশনটা, ব্যাখ্যাটা নির্ভর করে কিসের উপরে, টপিকের উপরে, যে আপনার টপিকটা কোন ধরনের, যেই ধরনের টপিক আপনাকে সেই ধরনের ব্যাখ্যা দিতে হবে। এরপর হচ্ছে কি ওস্তাদ, অ্যাপ্রোচেস। নতুন করে আর একটা লাইভ করলে ভালো হয় না? এখন এখনই তো হ্যাঁ কেটে যাবে মনে হয়। হ্যাঁ, এটা এখনই শেষ হবে। তো তো আমরা এখান থেকে যা জানলাম, আপনার আগের স্লাইড থেকে, আগের স্লাইডটা, হ্যাঁ দেখতে হয়েছে, জানি আগেরটা কোনটা, অ্যাপ্রোচ। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা জানলাম যে ইন্টারপ্রিটেশন অফ ডেটা এন্টারলি ডিপেন্ডস আপন দ্য টপিক অফ দ্য রিসার্চ, যে একজন ব্যক্তি কিভাবে আপনার ব্যাখ্যা করবে